আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বন্ধুগণ, কোথা থেকে দেখেন সম্মানিত প্রধান অতিথি বন্ধুগণ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মহিত, নিরাপদ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং জাতীয় দুর্যোগ কেন্দ্রের সভাপতি আফসানা বেগম, উপস্থিত সুধীবৃন্দ, একটু বিভ্রাটের মধ্যে আমাদের শুরু করতে হবে। অনেকগুলো বিভ্রাট, একটু কয়েকটা। প্রথমেই হচ্ছে বলার কথা আমার বলে ফেললো ইয়াসের, যত কথা বললো তারপরে আর কি বলবো আমি আর বুঝতে পারছি। ঢোকার সময় আমি ঢুকেই ঘাবড়ে গেলাম, দেখেছি ইংরেজিতে কথা হচ্ছে। আমার এটা একটা সমস্যা, আমি যখন ইংরেজি বলবো মনে মনে ভাবি, তখন দেখি সবাই বাংলা বলে। আবার যখন দেখি ভাবি যে বাংলা বলে তো আজকে, তখন দেখি ইংরেজি বলে। এটা মজা উঠতে হবে। আপনার লন্ডনে এরকম একবার লন্ডনে একটা আমাদের জাতীয়তাবাদী দলের একটা সভায়, ওখানে আমি ভাবছি সবাই ইংরেজিতে কথা বলছি, লন্ডনের একটা সভা, আর দেখি সবাই ওখানে বাংলায় বলে। তারপরে আমি জানলাম যে ঠিক আছে, আমি একটু সাংস্কৃতিক গেছি, তাহলে হয়তো আরো দু একজন বলছি কিসের কি, আমি একাই 5 মিনিট দেখলাম ইংরেজিতে কথা বলে। তো যাই হোক, কিছু মনে করবেন না, এই কথাগুলো বললাম এই জন্য। এখানে আমি একজন আমাদের বিদেশি দিদি আছেন, রাজন, তোমাকে একটু অনুরোধ করছি, তাকে যদি তোমার অনুবাদ করে দিতে হয় একটু অনুগ্রহ করে অনুবাদ। আসলে আমি আরো একটু ভাবে গেলাম কি, যে বিভিন্ন খাবার জিনিসপত্র দেখালো, আমি মনে মনে ভাবছি বিরিয়ানি হবে। এখন কি হবে, আমি বিরিয়ানি খেতে পারবো না, স্বাস্থ্য সচেতন হয়ে গেলে তারপরে আমার কি। তো যাই হোক, এখন আসলে এই থিঙ্ক ট্যাঙ্ক ব্যাপার একটা যখন অনেক বড় বিজয় হয়, একটা সাম্রাজ্য যখন বিজয় হয়, এই সাম্রাজ্য বিজয় একটা যুদ্ধে আসলে হয়। একটা অনেক বড় ঘটনা যখন ঘটে, একটা অনেক বড় আবিষ্কার, অনেক কিছু, এগুলো কোনো কিছুই একদিনে সম্ভব হয়ে ওঠে। এগুলো সবকিছুই হচ্ছে ছোট ছোট চিন্তার ফসল। কোনো এক সময় কেউ একটা ঘরে বসে এরকম বিভিন্ন চিন্তা করেছে, অনেক চিন্তা থেকে, অনেক চেতনা থেকে, অনেক রকম প্রস্তুতি, একটা মহাদেশ বিজয় হয়, একটা সাম্রাজ্য বিজয় হয়, একটা অনেক বড় বড় কাজ। আমি মনে করি যে আজকে যে পদক্ষেপটা নফা নিচ্ছে, এই যে আজকে যাচ্ছে যে কথাটা বলে গেল, যে আমাদের এই যে সামাজিক চেতনাবোধ, এই সামাজিক চেতনাবোধ, বিভিন্ন চিন্তার ফসল থেকে এই সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের পথ চলাগুলো এভাবেই শুরু হয়। সেই চিন্তার ফসল হচ্ছে আজকে যে আইসিএফ, যেটা ইনসাইট ফর চেঞ্জ ফাউন্ডেশন করার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় এটা আজকে একদিনের চিন্তা বা একদিনের কথার থেকে এটা আসেনি, বহুদিনের চিন্তা এবং বহুদিনের অনেক রকম মত বিনিময় থেকে এটার প্রসূত হয়েছে। এবং আমি বিশ্বাস করি যেটা ইনশাল্লাহ সামনের দিকে আজকে যে সামনে যেটুকু নিয়ে এসেছে, এর চেয়ে আরো অনেক সুদূর প্রসারী, বাংলাদেশকে প্রভাবিত করবে সেরকম চিন্তাভাবনা নিয়ে সামনের দিকে আসবে। ইবনে খালেদুর একটা শব্দ বলেছিল তার লেখায়, সেটা হচ্ছে আসাবিয়া। আসাবিয়াটা হচ্ছে সামাজিক সংহতি, সামাজিক চিন্তা,
বা একটা সমাজকে গঠন করে, একটা সমাজকে একসঙ্গে নিয়ে আসার যে চিন্তা ভাবনা, এটা হচ্ছে আসামি। সেটা নিয়ে কিন্তু আমরা এখনো গবেষণা করে যাচ্ছি। এবং ইবনে খালদুনের যে চিন্তা ভাবনা ছিল, তিনি অর্থনীতি থেকে আরম্ভ করে রাজনৈতিক যে দর্শন পৃথিবীকে দেখিয়ে গেছেন। এবং এখন পর্যন্ত আমরা যেই বিভিন্ন রকম তথ্য উপাত্ত বা আমরা গবেষণা দেখি, সেই গবেষণাগুলোর মধ্যে ইবনে খালদুনের প্রভাব ব্যাপকভাবে আছে। আমি বিশ্বাস করি এই যে আমরা আজকে একটা থিঙ্ক ট্যাঙ্ক, বা বাংলায় আমি এটাকে কি বলবো ঠিক জানি না, আমরা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা দেখি যে গবেষণামূলক প্রতিষ্ঠান বলা হয়, যেটাকে আমরা ইংরেজিতে আসলে রিসার্চ ইনস্টিটিউশন বলি। এটা আমি সহজ বাংলায় যদি বলি চিন্তার বাক্স। আমরা এই যে চিন্তার বাক্স উন্মোচন করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি নওফাল এবং তার সঙ্গে যারা আরো আমরা আছি এবং থাকবো, আমরা যদি সবাই সম্মিলিত হই, আজকে অনেকগুলো উদাহরণ আমাদের সামনে এসছে, অনেকগুলো। এই অনেকগুলো যে উদাহরণ এসছে আমাদের সামনে, এই অনেকগুলো উদাহরণ, সামাজিক উদাহরণ, এগুলো আমরা দেখেছি যে বাংলাদেশে কিভাবে কাজ করছে। আমি তো অন্যান্য দেশের দু একটা উদাহরণ দিই। 1884 সালে পৃথিবীর প্রথম যে থিঙ্ক ট্যাঙ্ক বা চিন্তার যে গবেষণামূলক প্রতিষ্ঠান ফ্যাবিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এই ফ্যাবিয়ান সোসাইটি থেকে আজকে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম যে হেলথ সিস্টেম যেটা আছে, NHS হেলথ সিস্টেম, এই ফ্যাবিয়ান সোসাইটির একটা চিন্তা ভাবনা থেকেই কিন্তু তাদের একটা উৎপত্তি হয়। কাজে একটা গবেষণামূলক প্রতিষ্ঠান, একটা এরকম থিঙ্ক ট্যাঙ্কের যে প্রয়োজনীয়তা, সেটা আমরা দেখতে পাই। একটা সামাজিক যে প্রয়োজনীয়তা, সেটা আমরা এই বিভিন্ন সফলতাগুলো থেকে দেখতে পাই। আরেকটি এরকম সফল অনেক পুরনো একটা সংগঠন হচ্ছে ব্রুকিংস ইনস্টিটিউট। এই জন ব্রুকিংস আমেরিকান একজন চিন্তাবিদ। তিনি একটা চিন্তা করেছিলেন যে শুধু সরকার তো অনেক রকম পদক্ষেপ নেয়, কিন্তু সরকারের জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে তাকে সৎ পরামর্শ দেওয়া এবং তাকে সত্য কথা বলা। কারণ একটা সরকারের সবচেয়ে দুর্বল মুহূর্ত হচ্ছে সেটা, যে সময় সে একটা সঠিক তথ্য পায়। যে কোনো সরকার পতনের একটা মূল কারণ হচ্ছে সঠিক তথ্যের অভাব। এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের রাজনীতি পিছিয়ে যায় অনেক, এবং আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা পিছিয়ে যাই অনেক যখন আমরা বলি যে আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো জনবিচ্ছিন্নতাটা কেন তৈরি হয়? যখন আমরা সঠিক তথ্য পাই। এই সঠিক তথ্যটা একটা সরকারকে দেওয়ার জন্য একটা এই গবেষণামূলক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অপূরণীয়। এবং এই ব্রুকিংস ইনস্টিটিউট আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এই কাজটাই করেছিল। তাদের পররাষ্ট্র নীতি থেকে আরম্ভ করে প্রচুর নীতি এই ব্রুকিং ইনস্টিটিউট থেকে এসেছে। আমাদের বাংলাদেশের উদাহরণে গেলে প্রচুর উদাহরণ দেওয়া যাবে, তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে দুটা উদাহরণ আমাদের সামনে রয়ে গেছে, দুটা তিনটা। গ্রামীণ ব্যাংক, এটা একটা খুব ক্ষুদ্র উদ্যোগ একসময় একটা মানুষের, সেখান থেকে এটা একটা বড় জায়গায় গেছে। এটা কেবল একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ভাবলেই হবে, এটাকে আমি মনে করি আমাদের আরো অনেক বিস্তৃতভাবে চিন্তা করতে হবে। এই জন্য যে কারণ তাদের এই মডেলটা শুধু যে বাংলাদেশেই চলছে তা না, সারা পৃথিবীর বহু দেশে, 100টার উপরে দেশে তারা এই কাজগুলো করার চেষ্টা করেছে। ব্র্যাক পৃথিবীর সবচেয়ে বৃহৎ একটা এনজিও বা বেসরকারি একটা প্রতিষ্ঠান। বাংলাদেশে সিপিডি যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক আলোচনাগুলোকে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে নিয়ে গেছে, এটা একটা অনেক বড় ব্যাপার। আমি বিশ্বাস করি এরকম আমাদের ICF এর এরকম কাজ করার ইনশাল্লাহ সুযোগ আছে, এবং আমি বিশ্বাস করি নওফালের নেতৃত্বে সেটা অবশ্যই ইনশাল্লাহ সংগঠিত হবে। আমি আসলে আর দু একটা কথা বলে শেষ করে দিই। পসিবিলিটিস বা সম্ভাবনার কথা যেগুলো বলছিলাম, আপনারা যে উদাহরণগুলো দিয়েছেন, আমি এই উদাহরণগুলোতে আর খুব বেশি যাচ্ছি না, দু একটা ছোট ছোট কথা বলি। এখানে আমি একজনকে আসতে দেখেছি, এখন আছে কিনা আমি জানি না, আটোয়ারি বিএনপির সেক্রেটারি নজরুল ইসলাম দুলাল। আপনি কি আছেন এখানে? কোথায়? ওনার কথা বললাম এই জন্য,
এখানে আমি ইয়াসির খান চৌধুরী একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছি যে আমরা যখন একটা রুমে একটা ঘরের মধ্যে ঢুকি তখন আমরা দেখতে পাই যে ছোটরা বসে আছে, বড়রা জায়গা পাচ্ছে কি পাচ্ছে না। নজরুল ইসলাম দুলালের যে চেয়ারটা, সে আজহারি বিএনপির সেক্রেটারি, যখনই একটা রুমে সে ঢুকে, একটা বিএনপির মিটিং এ যখন ঢুকে, একটা চেয়ারের অধিকারী সে আছে। কিন্তু যেহেতু আমাদের ওখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা এই জায়গাটা পায়নি, চেয়ারটা পায়নি, কিন্তু তারা অনেক মুরব্বী বয়স। আমি দুলালকে কোনোদিন কোনো চেয়ারে বসতে দেখিনি যতক্ষণ না পর্যন্ত বড়রা বসেছে। আমরা হাততালি দিয়ে তারা এই কাজে আরেকটা ছোট উদাহরণ দিই। আমাদের দেশে জাপানিজরা এসে একবার রাস্তা পরিষ্কার করলো, মনে আছে? ময়লা পরিষ্কার করলো, জাপানিজ কিছু লোকজন এসে বাংলাদেশে ময়লা পরিষ্কার। তো এইটা আসলে কিছু না, তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে এই কাজটা তোমরা করতে পারো। আমার একটা বিদেশি বন্ধু আমাকে একবার খুব লজ্জা দিয়েছিল যে রসায়ন তোমরা গরিব হতে পারো, কিন্তু তোমাদের আত্মসচেতনতা কেন, তো এটা আসলে দুঃখের ব্যাপার। আজকে যে কথাগুলো আমরা শুনলাম, আমি বিশ্বাস করি 24-এর এই পরিবর্তিত পটভূমি একটা নতুন বাংলাদেশের আধুনিক বাংলাদেশের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি তো যে মহাখালীতে আছি, চাকরি ছাড়ে দিচ্ছি। না এখন তো আসি গল্প করতেছি। বাংলাদেশের সামাজিক যে মূল্যবোধ, সেটাকে সবকিছু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। একটা নাটক দেখি, এই নাটকটায় একটা বেয়াদব টাইপের একটা ছেলে ছিল, নাটকটার নামই বোধহয় বেয়াদব ছিল। সেখানে নায়ক তার বাবার দুর্নীতি নিয়ে কথা বলছে। সে খুব দুঃখ প্রকাশ করছে যে আমাদের বাবাগুলো কেন সবাই দুর্নীতি ডরার নিয়ে যাচ্ছে। এই সমাজটা কি যে বাবাগুলো সব দুর্নীতি ডরার নিয়ে যাচ্ছে। সে তো এই আমাদের করাপশন বা আমাদের দুর্নীতির বিরুদ্ধে এরকম যদি সামাজিক আমাদের সচেতনতা তৈরি করে ফেলা যায়, আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে যদি সচেতনতা তৈরি করা যায়, আইনের শাসন খুব সহজ একটা কথা, কিন্তু এটা কিন্তু একদম খুব ক্ষুদ্র স্তর থেকে। আমরা খুব অভ্যস্ত ছিলাম দেখে যে রাস্তার উল্টা দিক দিয়ে গাড়ি চলবে, রাস্তার উল্টা দিক দিয়ে রিক্সা চলবে, ভিআইপিরা যখন যাবেন তারা কখনোই ট্রাফিক লাইটে থামবেন না। এটা আমরা দেখতে খুব অভ্যস্ত ছিলাম, সেটাই আমাদের এই অনিয়মটা আমাদের কাছে নিয়ম মনে। আজকে নতুন বাংলাদেশে, আধুনিক বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রীরা এখানে যারা আছেন, তারা কিন্তু মানুষের এই চিন্তাটা পরিবর্তনের চেষ্টা করছে। এই চিন্তাটার পরিবর্তনটাই হচ্ছে আসল কথা। কারণ আইনের শাসন তখনই প্রতিষ্ঠা করা সম্ভব যখন আমরা নিজে আমাদের চিন্তাটাকে পরিবর্তন করব। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, সে যখন প্রধানমন্ত্রী ছিল, ওই অবস্থাতে সে একটা ট্রাফিক লাইটের টিকিট পেয়েছে। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ট্রাফিক আইন ভঙ্গ হয়েছিল এবং সে ফাইন দিতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আইন। এই জায়গাটাই আমাদের চিন্তা, এইটা হচ্ছে আমাদের সামনের ভবিষ্যৎ, এটাই আমরা দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আজকে আইসিএফ যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা বাংলাদেশে সামনের দিকে সেভাবে এগিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে কোনো অন্যায় যদি দেখো, হাত দিয়ে প্রতিবাদ করো, যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি না পারো অন্তর থেকে প্রতিবাদ করো। আজকে এই প্রতিষ্ঠানের শুরুর লগ্নে আজকে আমরা কথা দিয়ে আমাদের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি আগামীতে গবেষণা এবং লেখা দিয়ে এই পরিবর্তন সামনের দিকে যাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের পরিবর্তনে, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠান একটা, এই আইসিএফ একটা অবশ্যম্ভাবী
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।